বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন, যে অবস্থার দৃশ্যে এখন বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার দিকে মনে হচ্ছে কিনা গত 6 মাস ধরে যে সংস্কার আলোচনা হচ্ছিল সেই সংস্কার ছাড়াই বাংলাদেশকে একটা নির্বাচনের দিকে যেতে হচ্ছে? ধন্যবাদ। কোনো রকম সংস্কার ছাড়াই শেষ পর্যন্ত সেলিম রেজা হাবিব। জি ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক মুজিবুর ভাই সহ চ্যানেল আইয়ের দেশে বিদেশের অগণিত দর্শক শ্রোতা এবং ক্যামেরার বাইরে পিছনের সবাইকে আমার শুভেচ্ছা। অনেক বড় প্রত্যাশা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষ এই পরিবর্তনকে, যেটা প্রত্যাশিত পরিবর্তন, সেই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল। এবং যখন এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন থেকে আজ পর্যন্ত সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে এই সরকার অল্প সময়ের ভিতরে এত বেশি কাজ তারা হাতে নিয়েছে, এই সংস্কারের জন্য এই 11টা-12টা কমিশন করার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার কাছে প্রতীয়মান হয় না। এই কারণে হয় না যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যেগুলো খুবই প্রয়োজন নির্বাচনের জন্যে। যেহেতু গত 3টি নির্বাচনে বিশেষ করে এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যে কারণে মানুষের খুব প্রত্যাশিত, এখন পর্যন্ত মানুষ প্রত্যাশা করে যে তারা একটা অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা 3টি নির্বাচনের কোনোটাই প্রথম ভোটার হয়েছে অথচ তারা ভোট দিতে পারে নাই। এই অবস্থাতে যে সংস্কার প্রথমে 3 মাস সময়ের পরেও আরও 1 মাস বৃদ্ধি করার পরেও এখন পর্যন্ত কোনো সংস্কারের যে সুপারিশগুলো তারা দাখিল করেছে সেগুলো নিয়ে এখন পর্যন্ত সেইভাবে কোনো আলোচনার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। এবং সরকার আজকে দেখেন সব জায়গায়, এটা যেভাবে বলি যে এখন সংস্কারের কথা বললে বা সমন্বয়কদের কথা বললে শুনলে মানুষ একটু মুচকি হাসে। এটার কারণ হচ্ছে যে মানুষের আর এই সংস্কারের প্রতি বা সমন্বয়ক যারা কিছু কিছু সমন্বয়কের এই বাড়াবাড়ির কারণে মানুষের যে আস্থার যে জায়গা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কেমন যেন ক্ষীণ হয়ে আসছে। সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমরা সবসময় বলে আসছি যে সংস্কারগুলো নির্বাচনের স্বার্থে করা দরকার সেইগুলোতে আমরা সরকারকে জোর দিতে বলেছিলাম। যে আমরা সবসময় বলছি যে আমরা এই সরকারকে আমরা সময় দিতে চাই, বাট পাশাপাশি আমরা রোডম্যাপও চাই, যে একটা নির্বাচনের একটা রোডম্যাপ দিলে আমরা সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারি বা রাজনীতির জন্য এটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনীতিতে, যেটা সেনাবাহিনী প্রধান এর আগে উনি প্রথম বলেছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যেই একটা নির্বাচন হবে। উনি কিন্তু পরিষ্কার করেছে এবং উনি পরপর 2টো দিয়েছে, সেখানে কিন্তু উনি অনেকটা ক্লিয়ারই করেছেন যে দ্রুত নির্বাচনটা দিলে রাজনৈতিক দল হাতে ক্ষমতা গেলে দেশ স্থিতিশীলতা আসবে, এটা উনি বলেছেন। পাশাপাশি ডিসেম্বর যে নির্বাচনের কথা প্রেস সচিব আবার ওটাকে মার্চে নিয়ে গেছেন এবং উনি ক্লিয়ার করেন নাই যেটা কি ইউনূস সাহেবের কথা না উনার কথা। প্রেস সচিব যে কথাটা বলবেন ডেফিনেটলি তার একটা ভিত্তি থাকতে হবে, উনি তো নিজের থেকে উনি কথা বলতে পারেন না। যেটা ডিসেম্বরের একটা, কিন্তু এই ডিসেম্বরের তারিখটাকে নিয়েই কিন্তু রাজনীতি একটা আবর্তিত এবং সবাই এক্সপেক্ট করে যে ডিসেম্বরের মধ্যে হয়তো একটা নির্বাচন হবে। কিন্তু যেদিকে এই সংস্কারের বিষয়গুলো, যেভাবে নির্বাচনের বিষয়টা নিয়ে যেভাবে আগে এটা নিয়ে কথা বলা দরকার ছিল, নির্বাচন কমিশনার বলছে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে প্রস্তুতি আমরা নিচ্ছি, সেখানে হঠাৎ করে আবার বলছে যে নির্বাচন মার্চের মধ্যে হবে। তো এখন এই বিষয়টা
যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করা হচ্ছে এবং সংস্কার নিয়ে যে বিষয়গুলো নিয়ে সংস্কার দরকার, নির্বাচনটাকে অবাধ এবং নিরপেক্ষ করার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করলে, সময় তো চলে যাচ্ছে, সময় তো বসে নাই, কিন্তু এই ব্যাপারে যদি গভর্নমেন্টের যে জায়গাটা করা দরকার, যতটুকু আগানো দরকার সেটা না আগানোর কারণে এখন মনে হচ্ছে যে এই পর্যায়ে যদি চলতে থাকে সংস্কার ছাড়াই, কারণ বর্তমান সরকারের সফলতার চাইতে কিন্তু ব্যর্থতার পাল্লাটা ভারী। কথা বলতে শুরু করেছে তাদের ব্যর্থতার ব্যাপারে। ধন্যবাদ জিলুর ভাই এবং আমার সহ আলোচক সেলিম হাবিব ভাই, আর চেন্নাইয়ের তৃতীয় বার্তার অগণিত দর্শক শ্রোতা যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, মূলত আমার দৃষ্টিতে এখানে মূল সমস্যাটা হচ্ছে গণতন্ত্র এবং রাষ্ট্রের যে উন্নয়ন, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে চলবে। আমাদের রাষ্ট্রে অনেকগুলো সমস্যা আছে, থাকবে, এবং এগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে এগুলোকে সংশোধন করে এবং সমাধান করে আস্তে আস্তে রাষ্ট্রকে একটি আইনের শাসন এবং জনগণের ন্যায্য অধিকারগুলো প্রতিষ্ঠিত করা, বিচার ব্যবস্থার মধ্যে সুশাসন নিশ্চিত করা, এই সমস্ত কিছু কিন্তু একটি জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় জেগে উঠে আন্দোলন হয়, এইভাবেই রাষ্ট্র পরিচালিত এবং গণতন্ত্র বিকশিত হয়, রাষ্ট্রের উন্নয়ন বিকশিত, অর্থনৈতিক উন্নয়ন বিকশিত হয়, সব কিছু মিলেই। এর সাথে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, অনেক কিছু জড়িত। ঘটনাটা ঘটে গেছে এরকম যে বিগত 16 বছরে এই স্বৈরাচারী পতিত সরকার যারা পালিয়ে গেলেন, পুরো টিম নিয়ে, দল এবং প্রধানমন্ত্রী সব পুরো টিম নিয়ে তাদের খবর নাই। এই অবস্থাটা তৈরি হলো কেন, কিভাবে, এটা একটি মানে সিগনিফিক্যান্ট এই আজকের এই সংস্কার প্রশ্ন নিয়ে। আমি এই জন্য বলছি কথাটা, যে একটি দেশ চালাতে গেলে যে ধরনের প্রতিষ্ঠানগুলো বিল্ড আপ করা দরকার, আমরা 53 বছরে কোনো প্রতিষ্ঠান যতটুকু তৈরি হয়েছিল ওগুলো আবার ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং ধ্বংস করার ফলে একটি ধ্বংসস্তূপের ভিতর থেকে যদি রাষ্ট্রকে বিনিময় করতে হয়, আমরা মনে নতুন করে জন্ম নিয়েছি এরকম মনে হচ্ছে, নতুন শিশু এটাকে আমাদের লালমান করে আবার কিশোর, শৈশব, যৌবনকে ফিরিয়ে আনতে হবে, গোটা এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এবং এটা আর একটা সমস্যা হয়ে গেছে যে এই 16 বছর যারা রাজনৈতিক দলগুলো ছিল তাদের নেতৃত্বেই আন্দোলনটা সফলতার দ্বারপ্রান্তে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা যায় নাই না। কারণটা, অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো এই স্বৈরাচারী সরকারকে বিতাড়নের প্রশ্নে এক দফার দাবিতে আসতে পারে নাই। বিভিন্ন দাবি ছিল, ঐক্য ছিল, ঐক্য ভেঙে গেছে, এবং এটা স্বৈরাচারী একটা কৌশল ছিল যারা বিরোধী দল একত্রিত না হতে পারে, এবং সেই একত্রিত না হওয়ার সুযোগগুলো তৈরি করে দিয়েছে স্বৈরাচারী সরকার। সেটা বিরোধী দল বা রাজনৈতিক দলগুলো ছিল, তারা এই দোষী যদি কেউ করতে চায় তাহলে আমিও বলবো যে হ্যাঁ, এখানে একটা ত্রুটি ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই জায়গা থেকে কিন্তু এই ছাত্রদের আন্দোলনটা সৃষ্টি হয়েছে, এবং ছাত্র আন্দোলন সৃষ্টি হওয়ার প্রশ্নে আমি বলবো, আমি যেহেতু রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমরা মানে পড়াশোনা এইভাবে করি, তাতে রাজনীতিক গতি ধারার মধ্যে দিয়ে এই ছাত্র আন্দোলন সৃষ্টি হওয়ার কথা ছিল না। হয়েছে কেন? এই রাজনৈতিক দলগুলোর যুগোপযোগী, সময়োপযোগী মানে পদক্ষেপ না নেওয়ার ফলে এটা হয়েছে, এবং এটা ব্যর্থতা রাজনৈতিক দলগুলো স্বীকার করে নেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেল, এই ধ্বংস পরে যখন সরকার নির্মাণ হলো, এখানেও মানে সুসংগঠিত চিন্তাধারার মধ্যে থেকে সৃষ্টি হয় নাই। হঠাৎ করে বিস্ফোরণের মধ্যে যখন পৃথিবী সৃষ্টি হয়ে গেছে, সেই আপনার হঠাৎ করে অগ্নিকুণ্ড থেকে শান্ত হয়ে গেল পৃথিবী, এরকম একটা বিস্ফোরণের মধ্যে রাষ্ট্র নতুন করে জন্ম নিল। এই জায়গাতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অনেক দাবি, অনেক তাদের আশা ভরসা, ছাত্রদের দাবি। যদি এটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বা কোটার থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু কোটার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস এখানে আছে। কোটাতে কী হয়েছে? কোটার মাধ্যমে শুধুমাত্র চাকরি যে কোটা সেটা ছিল না, সর্বত্র ক্ষেত্রে বৈষম্যগুলো ছাত্রদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনার সুবিধা লিসে ড্রাইভার, তারপরে আপনার যারা প্রশ্নপত্র ফাঁস করে, যে ছাত্রগুলো পাস করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে একটা সরকারি চাকরি পাবে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস, চাকরির সংখ্যা হলো 700, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে মানে প্রায় 800 মতো। দেখা গেলো যারা প্রশ্ন পেয়েছে তারাও চাকরি পাচ্ছে না। এই যে নানাবিধ অসঙ্গতি ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে একটা, মানে তাদের প্রতিকার পাওয়ার উদ্দেশ্যে, সে জায়গায় কিন্তু সকলেই এটা মানে কনসার্ন ফিল করেছেন। শিশু তারা বৈষম্য শিকার হয়েছে, যুবকরা বৈষম্য শিকার হয়েছে, কোটার মধ্যে ভর্তি সুযোগ নাই, দুর্নীতি এবং সব কিছুর মধ্যে এত কিছু অসামঞ্জস্যতা এবং বৈষম্যের সমাজে তৈরি হয়ে গেছিলো, যার মধ্যে সব জায়গা থেকে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই আকাঙ্ক্ষা সবগুলো কী হয়েছে, সরকার গঠিত হয়েছে আকাঙ্ক্ষা, ইউনুস সাহেব বিভিন্ন কমিশন করে দেয়, সমস্ত আকাঙ্ক্ষাকে উনি একসাথে করার চেষ্টা করলেন, ভালো কথা, এটা গুড। কিন্তু এই কাজগুলো তো রাজনৈতিক সরকারকেই করতে হবে, এটা তো আমাদের কোনো সাংবিধানিক সরকার নয়। ইউনুস সাহেব যেহেতু একজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত লোক, আমাদের জন্য একটা গর্বের বিষয়, উনি অ্যাড্রেসও করেছেন ঠিক, স্টার্টও করেছেন ভালো,
কিন্তু দেখা গেল যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে রাত 3টার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উনি সাংবাদিক সম্মেলন ডাকতে হয়, তখন তো আমাদের দুর্ভাগ্য মানে যে এটা 3টার সময় করে উনি কি করলেন আসলে? ঘটনা ঘটছে। এটাই তো আমাদেরও আমি দুর্ভাগ্য। বুঝতে চাই কেন করলেন 3টার এটা এই সময়? জন্য করলেন যে মানে এটা আমি কি বলবো, মানে এটা সাধারণ সকালে মানুষের কথা করলে হচ্ছে কি যে হতো এটা বা কোনো সন্ধ্যায় সুস্থ করলে মানুষ না, এটা সুস্থ একটা মানে অসুস্থ লোকের একটা কাজ এটা। কারণ একটা নিয়ম মাফিক উনি আসবেন 12টা 1টায় হঠাৎ করে এমন কিছু ঘটেনি যে ওনাকে 3টার সময় জনগণের কাছে ব্যাখ্যা দিতে আজকে হবে। দেখেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনার স্বাভাবিক করতে না পারি আমরা, তাহলে সংস্কার তো কোনোটাই আমরা এক্সিট করতে পারবো না। কোন সংস্কারটা এক্সিট করবো? এতগুলো সংস্কার আপনি করলেন, নির্বাচন করবেন, ভালো কথা। নির্বাচন করতে সেখানে পুলিশ, আনসার, তারপর আপনার আর্মি সব কিছু ডিপ্লয় করতে হবে। আপনি ভোট কেন্দ্রগুলো পাহারা দিয়ে নিয়মতান্ত্রিকভাবে সেখানে প্রতিনিধি দলগুলো থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, ভোটারদের জন্য নিরপেক্ষ নিরাপদে ভোট দিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। আপনি একটা চাঁদাবাজকে দূর করতে পারতেছেন না, আপনি পুলিশ থানায় গেলে নির্বাচন করবে একটা কিভাবে? জিডি নিচ্ছে না, নির্বাচন তো মহাযজ্ঞ। মহাযজ্ঞ। তো সেই জায়গায় আপনি সংস্কারের এত বড় এখন এই জন্য আমার মনে হয় আমার কাছে যেটা বললেন আমাদের সেলিম হাবিব ভাই বললেন যেটা, যে উপদেষ্টা একটা বলছে, সেনাপ্রধান একটা বলছেন, আবার পেশুজা একটা বলছেন, এই তো অসঙ্গতি। এগুলো আসলে তাদের কাছে ক্লিয়ার নাই। কারণ রাষ্ট্রকে চালাতে গেলে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতেই হবে। আপনি ভোট কেন্দ্র থেকে নিরাপদে যদি ভোটাররা না যেতে পারে ভোট দেওয়ার জন্য, ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের কথা আমরা বারবার বলে আসছি। শুধু তত্ত্বাবধায়ক সরকার তো হবে না, সরকারের মেকানিজম। সরকার তো ইলেকশন কমিশন ঢাকায় বসে উনি শুধু অর্ডারের পর অর্ডার করবেন, প্রোগ্রাম জারি করবেন, কিংবা অর্ডার আদেশ করবেন, নীতিমালা দিবেন, একজুট করবে তো মাঠ লেভেলের লোকজন। তো সেই জায়গায় আপনার পরিকল্পনা কি? এই সব জায়গায় তো আমাদের বিশৃঙ্খলার অবস্থা। আজকে যদি আইন শৃঙ্খলা অ্যাটলিস্ট অ্যাড্রেস করে যদি সরকার ঠিক করতে না পারেন, তাহলে তো এই নির্বাচন, আমি তো দেখি এটা অসম্ভব ঘটনা। এটা নির্বাচন মানে তো মারামারি না। আর যে স্থানীয় নির্বাচন এবং সংসদ নির্বাচনের বিতর্ক তৈরি হয়েছে, এক্ষেত্রেও আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য করে এই কাজটা করা উচিত। স্থানীয় সরকার উপদেষ্টা এখনো বলছেন, সর্বশেষও বললেন যে আগে পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া উচিত বলে। এটা আমার ব্যক্তিগত মতের ক্ষেত্রে হচ্ছে, আমি জোর দেব যে সব দল মিলে একত্রিত হোক, কিন্তু আমি স্থানীয় নির্বাচনের আমার ব্যক্তিগত মত এই জন্যই পক্ষে যে এই যে একটা দুর্বল সরকার যদি জাতীয় সংসদ নির্বাচন স্টার্ট করে, তাহলে আরও বেশি ম্যাসাকার হয়ে যাবে। যদি ছোটো ছোটো করে তার সক্ষমতার বাড়ায় দেখাতে পারে যে আমি নিরপেক্ষ নির্বাচন করতে পারতেছি, আমার খুব আশ্চর্য লাগে। এবং আমার মানে শ্রদ্ধায় আমি আমার মাথা নত হয়ে যায়। বিচারপতি লতিফুর রহমান সাহেব নিরপেক্ষ নির্বাচন করলেন, উনি আসার সাথে সাথে সমস্ত সচিবদের সরায় ফেললেন যে না, এই সচিব আমাদের চলবে না, আমাকে নিউজ সেট আপ করতে হবে, আমার অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রংলি এক্সিট করতে হবে। সরাই ফেলেন, বদলি করলেন। বদলি করলেন। তো এই যে কমান্ড কন্ট্রোলটা আজকে পর্যন্ত সচিবদের উপরে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে নাই, প্রশাসনের উপরে নাই, পুলিশের উপরে নাই, তাহলে এই আদেশগুলো নির্বাচন কমিশন কীভাবে এক্সিকিউট করবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর বাকি যে সংশোধনগুলো আছে, আমি বলবো এখানে আর লাস্ট কোয়েশ্চেন যেটা আপনি বলেছেন, সেখানে একটা সমস্যা এখানে আছে রাজনৈতিক দলের মধ্যে স্টিল এখনও, এটা করা উচিত। যেখানে হাবিব ভাই আছে, হয়তো তার দলীয় কমেন্টে বলবেন, মানে এই 5ই আগস্টের পরে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে বিশ্বাস অবিশ্বাসের একটা জিনিস তৈরি হয়ে গেছে সরকার এবং মাঠের কর্মী প্লাস রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা শুরুতে সন্দেহ করে বসলেন যে বোধহয় আগে যে -2 কথা ছিল, হয়তো -2 হচ্ছে, অথবা সামরিক আইন জারি হচ্ছে। এই যে সন্দেহ এবং ভুল বোঝাবুঝি, এটা তো ইউনিট সাহেবকে দূর করতে হবে যে না, উনি বলছেন যদিও যে আমরা দীর্ঘ সময়ের জন্য আসি নাই, আমরা ঠিকভাবে নির্বাচনে চলে যাব, কিন্তু এর আস্থায় আনতে হবে। এখনও স্টিল এই সংশয় থাকার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে আমি সমস্যা করছেন কেন, দেরি করছেন কেন। এই আস্থাটা আনতে হবে রাজনৈতিক দলগুলোকে, এই সরকারকে, যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি, আমার যদি 6 মাস বেশি লাগে, আমার মনে হয় রাজনৈতিক দল কনসিডার করবে। কারণ তারা তো চায় না মারামারি হোক, কারণ তার দলের কর্মীদেরকে পাশ করে আনতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো বিল্ড আপ করতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলো তো বলছে না যে আমাকে ডিসেম্বর নির্বাচন দাও। আমি যদি অ্যাজ বাই মাই অ্যাজাম্পশন, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি তাদের বক্তব্যগুলো ফলো করি, তারা তো বলছে না কথা। তারা 2 মাস পিছিয়ে দিলে তো কোনো আপত্তি নাই, কিন্তু এর জন্য তো এক্সিকিউটিভ ক্ষেত্রে খুব শক্তভাবে এটাকে ডিল করতে হবে। আর সংস্কারের ক্ষেত্রে এই আমি যেহেতু আমাদের সময় পাই না, আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের একজন মানে নেতাই আছেন এবং সাবেক সংসদ সদস্য, আমি বলবো যে আমাদের চেয়ারপারসন যে কথাটা বলছেন 31 দফার ক্ষেত্রে, এটা একটু বোধহয় এইভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা উচিত। এবং যে 24-এর গণ আন্দোলনের ক্ষেত্রে গণ অভ্যুত্থান যেটা হলো, সেই জায়গায় ছাত্রদের যে বক্তব্য, এগুলো এই 31 দফার মধ্যে অ্যাকোমোডেট করা সুযোগ আছে। জিয়া রহমান কিন্তু এটা তো ওনারা বলেছেন যে এটা ফ্লেক্সিবল, এবং না বারবার ওনারা বলছেন যে সংস্কার একটা, আমাদের হাবিব ভাই তাই বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, ভালো কথা, চলমান প্রক্রিয়া। তাইলে 5ই আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, যে দাবি নিয়ে ছাত্ররা এখন আশঙ্কা তৈরি হলো, তাদের যে আশা তৈরি হলো, এগুলো 31 দফা কি সংস্কার করা যায় না? রাষ্ট্রপতি সংস্কার করা, তাহলে 31 দফা তো সংস্কার করা যায় না, সেটা তারা করতে পারবে এবং এটা না। এখন বারবার এটার উপরে ক্লাস দিচ্ছেন চেয়ারপারসন, বিভিন্ন জায়গায় ক্লাস, ভালো কথা, এডুকেট করছে, কর্মীদেরকে ডেভেলপ করার চেষ্টা করছেন, তারা নির্বাচন তাদেরকে কাজে লাগাবেন কি। এবং একই সাথে আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের কথাটাও এই 31 দফার মধ্যে নিয়ে এসে সংশোধন করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে
এই যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হলো ছাত্রদের, আকাঙ্ক্ষাগুলোকে অ্যাড্রেস করার ক্ষেত্রে মূল জিনিসটা তো জিয়াউর রহমান বিএনপির জন্য। তো জিয়াউর রহমান তো বাংলাদেশের একজন কিংবদন্তি। আজকে তো ক্লিয়ার হয়ে গেছে জিয়াউর রহমান স্বাধীনতার জন্য অত্যাবশ্যক একজন ব্যক্তিত্ব। শেখ মুজিব যেখানে পালায় গেল সেখানে জিয়াউর রহমানের সৃষ্টি হলো, শুধু স্বাধীনতা যুদ্ধের সৃষ্টি হলো, ঘোষণা করলেন, যুদ্ধ করলেন মাঠে, স্বাধীনতা আনলেন, এরপরে উনি যে সংশোধনগুলো আনলেন, পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম যে কোনো এক না এক শাসক বহুদলীয় গণতন্ত্রে ফিরে গেছে, এটা জিয়াউর রহমান। আর যে শেখ মুজিবুর রহমান বহুদল থেকে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে একদলীয় শাসন চালু করলেন, এটা ইতিহাস সৃষ্টি করলেন জিয়াউর রহমান। এইগুলো তো 31 দফার মধ্যে নাই, এগুলো আনা উচিত। আনলে ছাত্রদের এই জিনিসগুলো একমোট হয়ে যেত। একমোট হয়ে গেলে এই যে ভুল বোঝাবুঝি, এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মাঠ পর্যায়ে তর্কাতর্কি হচ্ছে, নির্বাচন শুরুই হয় নাই, এখনই আমাদের ঝগড়াঝাটি লেগে গেছে, এটা খুবই আপত্তিকর। এটা ঐক্য বিনষ্ট করবে না শুধু, এটা খুব ক্ষতিকর দেশের জন্য। রাজনীতি আমাদের যে আমরা নিয়ে যেতে চাচ্ছি সংস্কারগুলো কোনোটা বাস্তবায়িত হবে না, আরো মারাত্মক বিপদের মধ্যে পড়ে সম্ভাবনা। সেলিম রেজা হাবিব ভাই, যে বিষয়টা হচ্ছে যে আজকে যে মানে সংস্কারের কথাটা কিন্তু বিভিন্ন ইস্যুতে ধামাচাপা পড়ে যাচ্ছে। আজকে দেখেন মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিয়ে মাঠে মিছিল হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, যতদিন যাচ্ছে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, এই ইস্যুটা, বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশের নেতৃত্বে একটা মানে সরকারের প্রচ্ছন্ন ছায়াতে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। বিডিআর হত্যায় শহীদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সম্পৃক্ততা নিয়ে একটা তুমুল আলোচনা চলছে। এখন পত্রিকার পাতা খুললে আর ওই সংস্কার শব্দটাই হারাই গেছে এখন বর্তমানে যে অবস্থা। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা রাজনীতি করি, যে আমি আগেও বলেছি যে প্রত্যাশা নিয়ে 5ই আগস্টের মানে জন্ম, এটা ধারাবাহিকতা হলো যে গত 18 বছর 16-17 বছরের যে আন্দোলনের ধারাবাহিকতার ফল কিন্তু 5ই আগস্ট, পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। তা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী রাত 3টার সময় তাকে কেন মানে সংবাদ সম্মেলন করতে হয়, করতে হয়? হঠাৎ করে আমরা দেখছি যে ছিনতাই বেড়ে গেছে। তো সেটা রাত 3টায় করতে হবে কেন? আমি 3টায় এই যে রাজনীতিবিদ আর একজন আমলার ভিতরে যে পার্থক্যটা এটাই আর কি, যে রাজনীতিবিদদের যে কাজটা সেটা যদি যারা এই কাজের সাথে অভ্যস্ত না, এখানে যে বিষয়টা হচ্ছে যে ভদ্রলোক চেষ্টা করছে, ওনার চেহারা টেহারা দেখে মনে হয় যে উনি দিনরাত চেষ্টা করছে, কিন্তু উনি ওনার যে সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে তো উনি নিয়ন্ত্রণ করতে পারছেন এই কারণে যে কাজটা আগেই করা দরকার ছিল আমরা মনে করি আর কি, যে আপনার 78টা মন্ত্রণালয় সচিব আছে, তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 40-35 থেকে 40টার মধ্যে সচিব কিন্তু এখনও বহাল রয়েছে। এখন এরা এই অবস্থায় বহাল রেখে তো পুলিশের ভিতরে সেম একই বিষয় কিন্তু, যে পুলিশের সবাই রয়েছে, আইজিপি মানে কি বলে ডিএমপি কমিশনার, 64 জেলার হয়তো 64 জন এসপি ডিসি চেঞ্জ হয়েছে, কিন্তু এর নিচেরগুলো কিন্তু সবাই রয়ে গেছে। তো তাদের দ্বারা মানে এই প্রশাসন দিয়ে সে তো কোনটা কন্ট্রোল করতে পারছে না। এবং হঠাৎ করে যে ছিনতাই, রাহাজানি, গুম খুন যে বেড়ে গিয়েছে, এটার পিছনে কিন্তু কালো টাকা এবং অস্ত্র দুটোই কিন্তু আছে। কিন্তু এই সরকার কালো টাকা নিয়ন্ত্রণ করার জন্য যে কাজটা করার দরকার ছিল, যেন আজকে অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা দেশের জন্য এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অবস্থাতে এখন ইউনূস সাহেব একজন ভালো মানুষ, এখন ওনার সঙ্গে যাদেরকে নিয়েছে তারা সবাই ওল্ড এজেস, একটা বয়সের সাথে সাথে কিন্তু মানুষের চিন্তা শক্তি যেমন লোপ পায়, সেই উদ্যম বা সেই স্পিডটাও অনেকটা হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে অর্থ মন্ত্রণালয়ের 4 জন সচিবই বহাল রয়েছে, যে কাজটা আমি মনে করি করা দরকার ছিল প্রথমেই, যে এই যে 18 লক্ষ কোটি টাকার মতো যে উন্নয়নের নামে এর মধ্যে অর্ধেক টাকা লুটপাট হয়েছে। তো এই 9 লক্ষ কোটি টাকা কিছু বিদেশে পাচার হয়েছে, কিছু কিন্তু দেশের ভিতরেই আছে, এবং সেটা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের হাতে রয়েছে। আওয়ামী লীগ এমনই একটা দল, যে দলের নেতাকর্মীরা যেভাবে লুটপাট করে দলের জন্য আবার কিন্তু সেইভাবেই কিন্তু তারা ব্যয় করে হলে এটা ইনভেস্টমেন্ট মনে করে, যে 10 বছর 15 বছর 20 বছর পরেও যদি হয়, আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে আগামী 20 বছর তারা বসে খেলেও তার নেতাকর্মীদের কোনো সমস্যা হবে না, এত টাকা তাদের কাছে রয়েছে। এই সরকার 60,000 কোটি টাকার নতুন ছাপিয়েছে, তার কোনো হিসাব নেই। কেন আমরা এই 500-1000 কোটি টাকার নোট আমরা বাতিল করলাম না? এই গভর্নমেন্ট এসে যে প্রথমে বলছে এটা এক্সচেঞ্জ করে যাদের টাকা আছে ব্যাংকে জমা দিয়ে আবার ব্যাংকে আমরা নতুন টাকা দিব, সেটা আমরা করলাম না কেন?
সেটা করলে এই কালো টাকা কিছুটা হলেও কিন্তু তৃণমূলের হয় জমা দিতে হতো। এখন যেরকম মানে আপনার জাজিমের নিচে রয়েছে, চালের ড্রামের ভিতরে রয়েছে, অথবা আন্ডারগ্রাউন্ড কোথাও না কোথাও তারা রেখেছে বস্তাবন্দি করে। তো এই টাকাগুলো তো আলটিমেটলি তারা কিন্তু এখন এই ব্যয় করতে পারতো না। আওয়ামী লীগ এই যে আজকে যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, আসলেন এই গত 15 বছর আপনার সর্বহারাদের নাম কিন্তু শোনা যায়নি, কিন্তু এখন কিন্তু শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সর্বহারারা মাথা চারা দিচ্ছে। এর সর্বহারা কারা? সর্বহারা কিন্তু আওয়ামী লীগ। এরাই মাঠে নেমে এখন সর্বহারার ভূমিকা নিয়ে আবার গণবাহিনীর নাম গণবাহিনীর নাম আসছে। তো এই যে বিষয়গুলো, আপনি অস্ত্র উদ্ধার করলেন না, এই যে অস্ত্র উদ্ধারের নামে যেটা চলছে, এমনি তো সরকারি অস্ত্র যেগুলো লুট হয়েছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এবং এত মানুষকে মানে বিগত বছরগুলোতে এত মানুষকে লাইসেন্স দিয়েছে, বন্দুকের লাইসেন্স দিয়েছে, সেগুলো রিকভারি ওইভাবে নেওয়া হলো না। দ্বিতীয়ত হচ্ছে যে যার কাছে বন্দুক আছে তার কাছে তো গুলি আছে, তো গুলি থাকলে পরে একটা বৈধ আর্মস আর 5টা অবৈধ আর্মস কিন্তু ব্যবহার করা যায়। প্রত্যেকের কাছে আর্মস রয়েছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের এই পরিবর্তনটাকে কোনোভাবে ভালোভাবে নিতে পারছে না। আমরা ভাবেছিলাম যে তাদের ভিতরে একটা পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু পরিবর্তন কিন্তু লক্ষ্য মানে যেটা আমাদের পত্র মিডিয়া যেভাবে প্রচার করছিল যে তাদের হয়তো একটু বোধোদয় হয়েছে, তারা জনগণের সাথে বন্ধুত্ব চায়। কিন্তু জয়শঙ্কর তাদের যে সচিব সেদিন যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশকেই ঠিক করতে হবে যে আর ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। এখন আমার কাছে মনে হচ্ছে ওই মানসিকতায় তারা আছে যে এখনও শেখ হাসিনার সরকার দেশে আছে বা শেখ হাসিনার সরকার আগামীতে আসবে, যে কারণে বাংলাদেশের উপর এই কথা তারা বলতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে বাংলাদেশের আজকে 18 কোটি মানুষই ভারতের এই যে দলের সঙ্গে বন্ধুত্ব, এটা আওয়ামী লীগ এবং ব্যক্তি হাসিনার সাথে তাদের বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশের মানুষ এই ব্যক্তি বা দলের সাথে বন্ধুত্ব করবে এমন কাউকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং সমর্থনও করে না। এবং 30 লক্ষ লোক যে মানুষ আত্মহত্যা দিয়েছে সেটা ভারতের তাবেদারি করার জন্য না। বাংলাদেশের মানুষ সবসময়, আমরা ছোট্ট দেশ হতে পারি কিন্তু আমরা এত ছোট না যে একেবারে আমাদেরকে ফেলে দেবে, এরকম ছোট না। আমাদের চাইতে অনেক ছোট দেশ আমাদের প্রতিবেশী, ভুটান, নেপাল, এরা আমাদের চাইতে, মিয়ানমার, কি বলে আপনার মালদ্বীপ, আমাদের অনেক ছোট দেশ। তো সুতরাং আমরা ছোট না। যে এইখানে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে, পররাষ্ট্র সচিব তিনি উপদেষ্টা, তিনি কিন্তু যথার্থই বলেছেন যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কিভাবে সম্পর্ক চায়। তো আমরা বলবো যে সংস্কার কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। এখন নির্বাচনের দিকে মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে, কারণ যেহেতু ডিসেম্বরের ভিতরে বারংবার যেভাবে হোক ডিসেম্বরটা চলে এসছে, এখন এই যে আবার এর ভিতরে যে একটা মানে বিতর্ক তৈরি করা হচ্ছে, আমি ভাইয়ের সাথে, মুজিবুর ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি যে স্থানীয় নির্বাচনটা যদি আপনি আগে দেন তাহলে ওই স্বৈরাচারের ফ্যাসিস্টদের কিন্তু আপনি পুনর্বাসিত করবেন, তাদের কালো টাকা, কাদের অস্ত্রের কাছে আপনি ঠাঁই পাবেন না। এবং আপনি দেখেন যে উপরে কয়জন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে, উপরের দিকে মন্ত্রী কয়জন গ্রেপ্তার হয়েছে, কয়জন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গ্রেপ্তার হয়েছে, মাঠ পর্যায়ে একজনও গ্রেপ্তার হয়নি। 300 সংসদ সদস্য ছিল, কয়জন এমপি গ্রেপ্তার হয়েছে, এবং তাদের কালো টাকা, অস্ত্র সবই রয়েছে। সুতরাং আপনি যদি প্রথমে স্থানীয় সরকার নির্বাচন, তাদেরকে আপনি বাধা দেবেন কিভাবে? তারা খোলস পাল্টা, সেখান থেকে তো কোনো দল থাকবে না, স্বতন্ত্র তারা দাঁড়াবে, তাদের এই কালো টাকা এবং অস্ত্রের কাছে মানুষ জিম্মি হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে এই দেশকে যদি এখন রক্ষা করতে হয়, গণতন্ত্র যদি আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, মানুষের ভোটের অধিকার যদি রাজনীতিবিদদের হাতে দেশকে দিতে হবে। রাজনীতিবিদরা যেদিন ক্ষমতায় আসবে, আমাদের নেতা তারেক রহমান তো সবসময় বলছে যে যারাই এই 5ই অগাস্টের আগে যারা যে দলই এই আন্দোলন সংগ্রামে ছিল, নির্বাচনে বিএনপি শতভাগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও আমরা জাতীয় সরকার গঠন করব দেশের স্বার্থে। এখানে তো আমরা কাউকে বাদ দিচ্ছি না, আমরা দেশের সাথে, গণতন্ত্রের সাথে যা করা দরকার। কারণ এই 5ই আগস্ট শুধু আওয়ামী লীগের শিক্ষা হয় নাই, সারা সমস্ত রাজনৈতিক দলেরই কিন্তু শিক্ষা হয়েছে এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের কিন্তু শিক্ষা হয়েছে। আরেকটি জিনিস আমি পাশাপাশি বলতে চাই যে মিডিয়া একটা কিন্তু বড় ভূমিকা পালন করে। এখন পর্যন্ত কিন্তু মিডিয়ার ভূমিকা যে খুব যে পজিটিভ তা কিন্তু না, তারা নেগেটিভ নিউজটা যত বড় করে প্রচার করছে, পজিটিভটা কিন্তু সেভাবে করছে না। আমাদের নানানভাবে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করছে এবং আমাদের ভিতরে বিপদটা যেন আরও মানে বেগবান হয়, আমাদের ভুল বোঝাবুঝি হয়, সেদিকে যাচ্ছে। সুতরাং এইদিকে আমাদের নজর রাখতে হবে যাতে করে এই আবার পতিত স্বৈরাচার যেন কোনোভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে। ধন্যবাদ। মিস্টার মুজিবুর রহমান। না, এটা ঠিকই আছে। দুইটা বিষয় একটু উত্তর দিয়ে নিই আমি। স্থানীয় সরকারের আমার ব্যক্তিগত মত, এই জন্য আমি বলছি, এই জন্য
যে যদি যেভাবে আমরা সরকারের প্যাটার্নটা দেখছি এই মেথডে পুরো জাতীয় সংসদ নির্বাচনটাই সরকার হ্যান্ডেল করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে ওনারা সক্ষম। সেই কারণে ছোট ছোট করে হোক, যেভাবে হোক তাদের সক্ষমতা প্রমাণ করে এটা দ্রুত স্টার্ট করা উচিত ছিল। তাইলে হয়তো মানে সরকারের যে আইডিয়া, মানে আমাদের ভাষায়, বাংলা ভাষায় বলে লেজে গৌরা একাকার করে ফেলছে। মানে এখানে ধরলে ওখানে নাই, সেখানে ধরলে আবার আরেক জায়গায় ঠিক করতে পারছে না। এই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে টোটাল কন্ট্রোলটা, প্রশাসনিক বলে, আমি পুলিশ ক্ষেত্রে বলি, কোনো যাবেন সেনাবাহিনী পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আবার সেনাবাহিনী অ্যাক্টিভ নাই। জাতীয় নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচন মহাযোগ্য, কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আপনি যদি সংঘাত সংঘর্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে দেখেন, ট্র্যাক রেকর্ড কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ক্যাজুয়ালিটি অনেক বেশি হচ্ছে সবসময় ন্যাশনাল ইলেকশনের চেয়ে। সেটা যেমন ঠিক আছে, আর ওই জায়গায় আরেকটা সলিউশন আছে ওখানে। আমরা অনেকেই ইতিমধ্যে যারা বুদ্ধিজীবী এবং যারা সিভিল সোসাইটির লোকজন তারা কথা বলছেন এই ক্ষেত্রে, মানে আওয়ামী লীগের বিষয়ে একটা রিকনসিলিয়েশনের সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে যে দলটি জন্ম, আপনার ইতিহাস দেখেন না, আপনার আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, ভাসানী এবং শামসুল হক সাহেবের কোনো খবর নাই। হঠাৎ করে শেখ মুজিবুর উত্থান কীভাবে হলো? এই উত্থানটা চিন্তা করলে বোঝা যাবে যে আওয়ামী লীগের জন্মটা কি স্বাভাবিক প্রক্রিয়া হলো, শেখ মুজিবুর জন্ম কীভাবে হলো। ইতিহাস বলে যে এটা একটা মানে ওখানে একটা হাইজ্যাক হয়েছে, দলটাকে হাইজ্যাক করে নিয়ে শেখ মুজিবুর উত্থান হয়ে গেল। এই জন্য অনেকেই মনে করেন, বিশেষ করে এই গবেষণা আছে, বই পুস্তক আছে, আওয়ামী লীগ দলটাই বেসিক্যালি একটা ফ্যাসিস্ট দল। গণতন্ত্রের লেবাজে তারা থাকে, কিন্তু যখনই পাওয়ার পাওয়া যায় তখন সমস্ত শক্তি তারা নিয়ে এটা ফ্যাসিস্ট দল পরিণত হয়। প্রমাণ হচ্ছে তার দুজনই নেতা এখানে ছিলেন, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা। দুইটি সরকারের মধ্যেই দেখা গেল যে সাংবিধানিক পন্থা এসে গণতন্ত্র আবার গণতন্ত্র হত্যা করে দিচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে তো একটা ডিসিশন লাগবে। গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে একটা সমস্ত রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত লাগবে, এবং এই ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়ে গেছে এখানে যে আওয়ামী লীগ আমরা কীভাবে আনবো। আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি এইভাবে আমরা করি, বিশেষ করে এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে 3টে নির্বাচন যেহেতু জনগণ বঞ্চিত হয়েছে, আওয়ামী লীগের 3টা নির্বাচন স্থগিত করে দেন। তাহলে কি দাঁড়ালো, মানুষ এই সময় পাবে, প্রিপারেশনের সুযোগ পাবে, তাদের যা গণতান্ত্রিক চরিত্র সংস্কৃতি ডেভেলপ করবে। আওয়ামী লীগ থাকলে এখানে কোনো উন্নয়ন কেন, আপনি কোনো রাজনৈতিক সংস্কৃতি ডেভেলপ করার সুযোগ থাকবে না, যেটা আমাদের হাবিব বলছেন, কারেক্ট কথা বলেছেন। এবং এই জায়গাতে সিদ্ধান্ত স্যার আপনি শুধু পুলিশ দিয়ে নির্বাচন করতে পারবেন, এই কথা ওই স্থানীয় সরকারের বেলায় উনি যেমন আপত্তি করলেন, সংসদ নির্বাচন একই ক্ষেত্রে করবে। কালো টাকা এবং সে অস্ত্র, যেগুলো অবৈধ অস্ত্র আছে, এটা সেখানেও তারা প্রয়োগ করবেন। বরং স্থানীয় সরকার আমার দেশে সুবিধা কীভাবে ছোটো ছোটো করা হয়, স্থানীয় সরকার নির্বাচনটা তো আপনি সমস্ত শক্তি একটা জেলাতে দিলেন, এভাবে দিয়ে কিন্তু মানে আপনি ক্ষুদ্র পরিসর রাস্তা ছোটো করে এগিয়ে নিতে পারতেছেন, তাদের সক্ষমতা প্রমাণ হচ্ছে। এবং ওই জায়গাতে আওয়ামী লীগকে যদি আপনি একটা রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসেন যে হ্যাঁ তোমরা যারা ভালো, তোমরা যারা লুটতরাজে জড়িত নাই, স্থানীয় সন্ত্রাস কিংবা এলাকায় তোমাদের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ঘটাও নাই, চাঁদাবাজি করো নাই, তারা তোমরা সম্পৃক্ত হয়ে যাও সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু যারা দোষী, যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, লুটতরাজ করেছে, বিদেশে টাকা পাচার করেছে, সন্ত্রাস করেছে, তাদের তো মামলায় রুজু হয়েছে এবং মামলাগুলো দ্রুত বিচার আনতে হবে। তাহলে এই দুইটা প্রক্রিয়ার মধ্যে আমাদের জনগণ, আওয়ামী লীগ তো যারা করে তারা তো সবাই তো সন্ত্রাসী না, ভালো লোক এত % লোক তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না, যেটা আওয়ামী লীগ সবসময় বিভাজন নীতিতে বিএনপি জামাত বলে বিভাগ করে সে দেশটা সাধারণ মানে এতদিন চালালো। এই প্রক্রিয়া তো গণতন্ত্র বিকশিত হবে না। গণতন্ত্র বিকশিত করতে আমাদের যে অ্যাপ্রোচ, জিয়াউর রহমান বলেছে, ছাত্ররা একই কথা বলছে যে আমাদের বাংলাদেশি কনসেপ্ট নিয়ে আমাদের আগাইতে, আমরা সবাই এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের যে দলে থাকি না কেন ইনক্লুসিভ থাকতে হবে। যেটা জিয়াউর রহমানের মূল কথা ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ থেকে উনি বাংলাদেশি জাতীয়বাদ করলেন। এখন তারেক রহমান যেটা বলছেন একই কথা, সুন্দর কথা, যে আমরা কী বলবো জাতীয় সরকার করবো। কিন্তু এই কথাটা কিন্তু আমার যে হাবিব ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে এই কথাটা কিন্তু প্রচারিত হচ্ছে না, মিডিয়ার কারণে হোক আর যেমনি হোক। আপনি যে এই কথাটা এস্টাবলিশ করতে পারেন যে হ্যাঁ আমার নির্বাচন যেভাবে হোক কিন্তু আমাদের জাতীয় সরকার হবে, বিরোধী দলকে। হ্যাঁ, আমি আপনাদের চেষ্টা করি, যেহেতু এটা বিএনপির কথা, যে আন্দোলনে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে তারা জাতীয় সরকার করেন, বিরোধী দল কি হবে? না, জাতীয় সরকার এখানে মানে গণতন্ত্রের জন্য তো বিরোধী দল মানে এই জায়গায় দল বিরোধী শক্তি অপরিহার্য। না, এই জায়গা দিয়ে আমাদের এখন যে সংবিধান রিরাইট করা হচ্ছে, আমাদের একটাই সমস্যা ছিল 71 আমাদের 70 অনুচ্ছেদ সংসদের। এই নতুন করে যে সংবিধানের যে আমরা রিরাইট করছি, কথাগুলো বলছি, ওই জায়গায় আমাদের ক্লিয়ার করতে হবে যে বিরোধী সরকারের সমালোচনা তো অবশ্যই করতে হবে। আমরা যদি সরকারি দলের ট্রেজারি বেঞ্চে যারা থাকবেন তারা খানিকটা সমালোচনা করবেন, কিন্তু একটা অপোজিশন তো লাগবে। অপোজিশন ক্ষেত্রে আমাদের ওইখানে ওপেন করে দিতে হবে যে যদি আমি 70 অনুচ্ছেদের যে সংশোধন, এটা যদি আমি করি যে শুধু আমাদের অর্থ বিল এবং
সরকার গঠনের ক্ষেত্রে এই দুটি ছাড়া সব জায়গায় সমালোচনা, এটা যদি ওপেন করি, আমাদের কালচার এটাকে আমরা ইনক্লুড করে ফেলতে পারি, তাহলে এই জাতীয় সরকার কোনো অসুবিধা নাই, আমরা ক্রিটিসাইজ করবো না কেন। গভর্নমেন্ট আমার কোনো সংসদ সদস্য, কোনো সংসদ সদস্য, কোনো এমপি বা কোনো মন্ত্রী যদি কোনো নৈতিক স্খলন করে, দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, তার ক্রিটিসাইজ হবে না কেন? তার পানিশমেন্ট হবে, তার দল থেকে যেমন শাস্তি ব্যবস্থা আছে, রাষ্ট্রের ক্ষেত্রে শাস্তি ব্যবস্থা আছে, এবং ফৌজদারি অপরাধ সব জায়গায় অপরাধ, এটা প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলের জন্য প্রযোজ্য, রাষ্ট্রীয় আইনের কথা আছে, সুযোগ হবে না কেন? এগুলো যদি আমরা মার্সি করি, কিংবা আমরা অনুকম্পা দেখাই, কিংবা আমাদের কোনো দলীয় প্রীতি, স্বজন প্রীতি, বন্ধুপ্রীতি বা দলীয় কোনো মানে আমাদেরকে দলীয় দাস জানা যেতে পারি, এবার না থাকলেই তো হলো। এই কালচারটা ডেভেলপ না করলে তো গণতন্ত্র বিকশিত হবে না। গণতন্ত্র শুধুমাত্র নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, গণতন্ত্র আচরণের সাথে সম্পর্কিত। দেশের মানুষের মান্য করার প্রশ্ন, শ্রদ্ধার বিষয় আছে এখানে, সকলকে সেখানে সহযোগিতা করার প্রশ্ন আছে। এই জায়গায় যদি আমরা পরস্পর প্রতিযোগিতা ওইভাবে শত্রুতার মধ্যে নিয়ে যাই, তাহলে গণতন্ত্র বিকশিত হবে না। খালি নির্বাচনীতে একমাত্র সমাধান নয়, তো এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছিলেন যে এই দেশের ক্ষেত্রে আমি আবারও একটু এমফেসাইজ করবো, বিশেষ করে সংস্কারটাকে এখন এই সরকার এমনভাবে নিয়ে যাওয়া উচিত, যেটা বললেন আমি হাবিব ভাই হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যত দীর্ঘায়িত হবে আর যদি কন্ট্রোলিং এরকম না থাকে, তাহলে অন্য ইস্যুগুলো এখানে মাথাচাড়া দিয়ে উঠবে। আর বিশেষ করে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে বারবার যে ধরনের ঘটনা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলবো, বাড়ি কোনো পুলিশ তোমাকে ধরে নেয়, তার বাড়ি চিহ্নিত করো, তার বাড়ি আগুন লাগা দাও, এই সর্বশেষ গাজীপুরে মেয়র জাহাঙ্গীর যে কাজটা করছে, সেটা তো খুব সাংঘাতিক ভয়ঙ্কর বিষয়। এগুলিভাবে যদি চলতে থাকে, এবং কোনো কন্ট্রোল না থাকে, এবং রাজনৈতিক দল একতাবদ্ধভাবে এগুলো প্রতিরোধ না করে, এবং তার মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, তাহলে আরও সমস্যা বাড়বে। এবং যেটা ইতিমধ্যে কিছুটা দেখা যাচ্ছে, নির্বাচনের ডেট তারিখ শিডিউল ঘোষণাই করা হয় নাই, কিন্তু যারা আন্দোলনের মাঠে কর্মী ছিলেন তাদের মধ্যে লেগে গেছে, কথাবার্তা বলছে, একজন দোষারোপ করছেন। এগুলো তো খুব অশনির সংকেত। এই সুযোগগুলো তারা নিবে, এটা বন্ধ করা উচিত। সেলিম রেজা হাবিব, আমি মনে করি যে ফাইনাল রাউন্ড, সো শেষ করে আমি যেটা মনে করি যে মানে নির্বাচনের জন্য দ্রুত কিছু মানে প্রশাসনে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং প্রশাসনিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। যে সিদ্ধান্তগুলো এই যে আজকে যাদেরকে ওএসডি করছে বা যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করছে, এই কাজটা আরও 3 মাস 4 মাস আগে যদি এই পদক্ষেপগুলো নিত, তাহলে প্রশাসন অনেক। কিন্তু আমাকে একটু বলেন, মানে এটা আমি জানি না এই জায়গায় আসে, এটা প্রথম দিকে মানে ধরেন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা ওসি ছিল, আপনি তো ডিসি আর এসপি বললে হবে না, অনেকে, এবং তারা আবার অনেকে বলতেও পারেন যে তারা তো চাকরি করেছেন, নির্দেশ পালন করেছেন, কিন্তু এই পুরো সিস্টেমকে আপনি একবারে কিভাবে বিদায় করবেন? না, বা এটা কোনো প্যানিক তৈরি করবে কিনা পুরো সিস্টেমের মধ্যে, যেটা সরকারকে আরো আনস্টেবল করে তুলতে পারে? আপনার সেইটা তো পুরো সিস্টেমটাকে, আপনার তো অল্টারনেটিভ নাই না, কিন্তু আপনার এইসব মেসেজ তো আসলে যতটুকু আছে, আমি যেটুকু বলি আর কি, যে প্রশাসনের ভিতরে ধরেন আপনি দেখবেন যে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনের মধ্যে দেখবেন যে 64টা জেলায় এই 64 জন এসপি কিন্তু কখনো এই জেলায়, কখনো ওই জেলায়। এর সাথে খুব বেশি হলে ধরেন 100 এসপি হয়তো এই 3টা নির্বাচনের সাথে জড়িত। বেশি হবে না? না, বেশি হবে না। একজন এসপি কত বছর থাকেন? 3 বছর থাকে। তো 3 বছর থাকলে 3টা তো এই যে 3 বছর থাকলে প্রথম একটা নির্বাচন করে গেল, 14তে মনে করেন করলো, 14তে করলো, 14তে যায় সে আবার 18তে আবার 18তে যাবার করলো, 18তে গিয়ে সে এসপি থাকবে, আরেক জেলায় গেল। না, আরেক জেলায় গিয়ে এসপি থাকে? হ্যাঁ, মানে এসপি একজন, মানে ওই পজিশনে কতদিন থাকে এসপি? ওই পজিশনে আপনি এক স্টেশনে 3 বছর থাকতে পারবেন, এক স্টেশন। নেক্সট প্রমোশন পর্যন্ত আপনি এসপি থাকবেন। আচ্ছা, এটা মানে ওইটাও বান নাই যে আপনি থাকতে পারবেন। তো ঘুরে ফিরে দেখেন ওই 100-র বেশি হবে না ধরেন। তো 100 এসপিকে যদি আপনি মানে কি বলে এই তাদের বিরুদ্ধে যে স্টেপটা এখন নিচ্ছে, তাহলে ওসিদের ক্ষেত্রে কি হবে? ওসি ধরেন আপনার 583টা এখন আমাদের উপজেলা রয়েছে, তো 583 জন বা 600 তো অফিসার ইনচার্জ, আরও অনেক আছে। আপনি যখন এদেরকে বাদ দিয়ে নিচের থেকে টেনেন, আপনি যখন একটা স্টেপ নেবেন, যেমন একটা কথা বলি, আজকে যে ডিসি বা এসপিদের যে বরখাস্ত করা বা ওএসডি করার ফলে প্রশাসনের মেসেজ যাচ্ছে না যে আমি যদি করি তাহলে কে চায় আপনার জন্য, আমি দায়টা নিব, আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার একটা পরিবার আছে না, আমার সন্তান আমাকে। তো আখের যদি আপনি 1-2 বছরে গুছিয়ে ফেলেন, তারপরে আর কি সমস্যা? চাকরি গেল, যদি 1-2 বছরই সারা জীবনের ইনকাম করে ফেলতে পারেন, তাহলে কি অসুবিধা? ভাই, এই দুনিয়াতে কেউ মদ বেচে দুধ খাচ্ছে, কেউ দুধ বেচে মদ খাচ্ছে, সেটা তো ধরে আপনার লাভ নেই, এটা খারাপ যারা কাজ করবে সেটা। আমি বলি যে আপনি যদি একটা দ্রুত নির্বাচন দিতে চান, আপনার এই স্টেপগুলো নিতে হবে।
আমি বলি যে যারা ওই সময় দায়িত্ব পালন করছে, ধরেন আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার, তারাও কিন্তু দায়ী, সবাই দায়ী। তো আমি দেখেছি যে আমার নির্বাচন এলাকার কথা বলি যে আমি 7 বার নির্বাচন করেছি, এই 3টা তো 4টা তো বাদ, মানে মূলত 3টা নির্বাচন করেছে, এগুলো কাগজে কলমে মনোনয়ন তুলসী বাদ দিয়েছে। এটা আমি যেখানে আমি কোনোবারই লক্ষাধিকের নিচে ভোট পাই নাই, অথচ আমাকে 18 নির্বাচনে 5000 ভোট দিয়েছে, এবং যে সমস্ত 500 মানে শূন্য ভোট আমি পেয়েছি। তো বিষয়টা হলো যে 500 বা 600 ইন্সপেক্টর বলে হয়তো 1000, 1500, 2000 ইন্সপেক্টর আছে, এর মধ্যে আপনি বাঁচতে পারবেন না তা না। আমার ওখানে প্রিজাইডিং অফিসে ঘুরে ফিরে ওই একই লোক 3টা নির্বাচনে প্রিজাইডিং অফিসার হয়েছে, একই লোক। এদেরকে বাদ দিয়ে আর যারা আছে, নির্বাচন নিরপেক্ষ করা সরকারের যদি সদিচ্ছা থাকে, এবং এটা কোনো বিষয় নাই মনে করি, এটা করা সম্ভব। আমরা আশা করব যে সরকার দ্রুত একটা নির্বাচনের দিকে যাবে, নাহলে দেশটা যেদিকে যাচ্ছে সেটা কয়েকদিন এটা কন্ট্রোল করতে পারবে, এটা খুবই সময় সাপেক্ষ। খুব ছোট্ট করে এই প্রসঙ্গে অবশ্য একই কথাই যেগুলো আগে বলেছি, আর অ্যাড করার মতো হচ্ছে যে সংস্কারের জন্য কমিশনগুলো করা হলো এবং তাদের যে রিকমেন্ডেশনগুলো আসলো, এগুলো এক্সিকিউট করার ক্ষেত্রে এখন থেকে শুরু করার সুযোগ আছে। বিশেষ করে যে টাকাগুলো বাইরে পাচার হয়ে গেছে প্রায় 28 লক্ষ কোটি টাকা, এটা তো স্টার্ট যদি না করা যায়, বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে চুরি হয়ে গেল, তারপর আপনার হ্যাকিং করে টাকা নিয়ে গেল, এগুলো তো নির্বাচিত সরকারের আলামতই নষ্ট হয়ে ফেলছে। আপনার আয়নাঘরের কথা দেখছেন যে প্রধান উপদেষ্টা যখন ভিজিটে গেছেন, তো অনেক আলামত নাই। এখন এখানে একটা সুযোগ ছিল, হাবিব ভাই যেটা বলেছেন, এক্ষেত্রে আমি একটু আর যোগ করতে চাই। যেমন 583টি ওসি ছিল, এই ওসির সাথে সাথে এক নির্দেশই তো এদেরকে আপনার ওএসডি করে দেওয়া যেত বা ট্রান্সফার করা যেত, কারণ ওসিগুলো তো মূল অ্যাডমিনিস্ট্রেটিভ হেড থাকে একটা থানায়, ওখানে ওই থানায় কিন্তু ইন্সপেক্টর আছে, অথবা আশেপাশে ওই ইন্সপেক্টর সংখ্যা তো অনেক। যেটা আমি আগে একবার বলেছিলাম, মতিউর রহমান সাহেব যে রদবদল করলেন সচিবদের, এই ওসি যদি 500 এসে একদিনে একটা অর্ডারে ট্রান্সফার করে দেওয়া হতো, ওএসডি করে ফেলা হতো, তাহলে কিন্তু বাকিরা ভয় পেয়ে যেত, ভ্যাসটা চলে যেত। আজকে 83 জনকে আপনি ওএসডি করলেন কেন আজকে 6 মাস পরে? এটা উচিত ছিল আগে। আপনি এত দেরি করে করতে গেলে তো সব কাজই ডিলে হয়ে যাবে এবং নির্বাচন যখন করতেই পারবেন না আপনি। এই কাজগুলো তো আরও আগের কথা ছিল। আর যে সংস্কারের কথা বলা হয়েছে, এগুলো টাকা পাচার, তারপরে আপনার এই যে হত্যার বিচার, গণহত্যার বিচার যদি আপনি শুরু করতে না পারেন, নির্বাচন করতেই পারবেন না। আরও একটা সমস্যা তৈরি হবে এখানে। এই বিচারের ক্ষেত্রে দেখা গেল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এখন পুলিশের অসহযোগিতার কারণে উনি সেদিন গেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ভাই তোমাদের কী রেকর্ড আছে, এখানে কী হত্যাকাণ্ড হচ্ছে, কে করছে, তোমার ভিডিও দাও, সাক্ষী দাও। সেদিন গেছেন হাসপাতালে, সরাসরি প্রধানমন্ত্রী সাথে জড়িত তার রেকর্ড নিয়ে আসছেন। উনি বলছেন যে নো ট্রিটমেন্ট, নো রিলিজ অর্ডার। এই যে কথাটা বলছেন, এই আমাদের দুঃখের কথা, এটা পুলিশের সংগ্রহ করে প্রসিকিউশনকে সাহায্য করার কথা। উনি চিফ প্রসিকিউটর কেন হাসপাতালে গিয়ে এই সাক্ষীগুলো কালেক্ট করবেন? এই যে অসহায়ত্ব, এগুলো তো মারাত্মক পরিস্থিতি তৈরি করবে। আমাদের মনে হয় যে যেখানে আছি আমাদের খুব দ্রুত এগুলো মানে খুব অ্যাগ্রেসিভলি আমাদের ওখানে বসে আছে, কে আপনাকে সহযোগিতা করবে? এখন এই বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের মানে রাষ্ট্রের ইন্টার সিনারিও। সুতরাং এইগুলোকে আপনি যদি সংস্কারের মধ্যে প্রায়োরিটিতে না নিয়ে আসেন, না নির্বাচনের দিকে যান, তাহলে নির্বাচন করতে পারবেন না তো। আর গোলমাল লেগে যাবে, আরেকটা মরদরের ফ্যাসাদ তৈরি হয়ে যাবে, কারণ নির্বাচন কম্পিটিশন থাকবেই। এই জায়গা দিয়ে আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুরোধ করবো, বিশেষ করে যারা আমাদের হাবিব ভাই যেটা বলেন জাতীয় সরকারের ক্ষেত্রে, এটাকে হাইলাইট করা উচিত, গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। এই জন্য ইউনূস সাহেব মনে রাখতে হবে, ইউনূস সাহেব যদি ফেল করে তাহলে বাংলাদেশ ফেল হয়ে যাবে, এটা ফেল করে দেওয়া যাবে না। এবং সরকারের ক্ষেত্রে এক্ষেত্রে একমত। আমি বলবো যে তাকে সামনে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি, আল্লাহর মেহরবানি দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে এই কথাগুলো আমাদের ঐক্যমতের ভিত্তিতে। আর বিশেষ করে একটা অনুরোধ আমি করবো যে রাজনৈতিক দলগুলো যেন কোনোভাবেই অনৈক্য তৈরি না করে, নিজেদের দলীয় প্রোগ্রামগুলো, কথাবার্তা, বয়ানগুলো যেন ছাত্রদের মধ্যে না দেয়। ছাত্রদের মারামারি শুরু হয়ে গেছে, কোয়েটে হলো, আবার সিলেটে হলো, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে, এগুলো যেন না হয়। এগুলো বন্ধ করার জন্য অন্তপক্ষে নির্বাচন করবো আমরা, ভালো কথা, কিন্তু কোনো রাজনৈতিক যারা ময়দানে ছিলেন, পেশাবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্যে কোনোভাবেই নিজস্ব দলীয় বক্তব্য দিয়ে বিরোধ তৈরি করা চলবে না। তাহলে কিন্তু স্বৈরাচার আরো সুযোগ পেয়ে যাবে, টাকা মানে অবৈধ টাকা, কালো টাকা, অস্ত্রের ব্যবহার করা। কাজ তো চলছে, এটা তো বললাম না যে কালো টাকা এগুলো। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান এবং মিস্টার সেলিম রেজা হাবিব। দর্শক, আমার অতিথিরা আলোচনা করছিলেন, সময় অনেক চলে গেছে আসলে, এবং আস্থার সংকট একটা তৈরি হয়েছে, হানাহানি, বিভেদ, যেটা সেনাপ্রধান নিজেও বলেছেন, কাদা ছড়াছড়ি, সেটা ভীষণভাবে দেখা যাচ্ছে এবং যেটা জাতীয় সংহতিকে আসলে ক্ষতিগ্রস্ত করবে। এবং এই সংহতির জায়গায় ফেরত যাওয়ার জন্য যেটা এখন অনেকটাই জরুরি, যেহেতু সরকার সেই অর্থে ডেলিভার করতে পারছেন না, পারফর্ম করতে পারছেন না, ফাংশন করছেন না বলে এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছে। এটা নির্বাচনের মধ্য দিয়ে
অবশ্যই যেন তেন প্রকারের নির্বাচন, এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে উত্তরণ সেটা নিশ্চিত করা দরকার। মাথায় রাখতে হবে এই সরকার একটা অনির্বাচিত সরকার, যদিও জনগণের সমর্থন এই সরকারের প্রতি ছিল, কিন্তু সেটা অগাস্টে ছিল, সেই সমর্থন ধীরে ধীরে কমছে নানা কারণে। কাজেই এবং এটা সাংবিধানিক সরকার নয়, আমার এক অতিথি বলছিলেন, যদিও সংবিধানের আওতায় শপথ নেওয়া একটা সরকার, আবার এই সরকারে যারা আছেন তারাই এই সংবিধানকে ছুড়ে দেবার কথা বলেছেন। তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ জনগণকে সিদ্ধান্ত নিতে দেয়া, ক্ষমতা দেয়া যে তারা কাদেরকে তাদের পরিচালনার দায়িত্ব বা দেশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে চায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।